ভ্যালেন্টিন বার্কো টু চেলসি। আর্জেন্টিনার 2026 বিশ্বকাপ পরবর্তী সময়ে যেই কয়টা প্লেয়ার টিম নতুনভাবে বিল্ড আপের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ তাদের মধ্যে একজন কিন্তু এই ভ্যালেন্টিন বার্কো। বোকা জুনিয়র্সের হাইলি ট্যালেন্টেড লেফট ব্যাক ভ্যালেন্টিন বার্কো কিন্তু ইউরোপে এসে ইংল্যান্ডের ব্রাইটন এবং স্পেনের সেভিয়াতে কিন্তু লেফট ব্যাক হিসেবে তেমন সুবিধা করতে পারে নাই। এরপর লাস্ট 2 সিজন সে খেলছে লিগ ওয়ানের স্ট্রাসবার্গে, এবং এই স্ট্রাসবার্গে সে মিডফিল্ডের নাম্বার 8 পজিশনে খেলে সে কিন্তু নিজেকে নতুনভাবে চিনাইছে। এখন 2026 বিশ্বকাপ শেষ, বেশ কয়েকজন সিনিয়র প্লেয়ার হয়তো বা 2030-এ তাদের সার্ভিস পাওয়া যাবে না, এই সময় নতুনদেরকেই হাল ধরতে হবে। তো এর মধ্যে সবচেয়ে স্পেশাল নামটা হচ্ছে, একটা অন্যতম স্পেশাল নাম কিন্তু হচ্ছে এই ভ্যালেন্টিন বার্কো। কথা হচ্ছে চেলসিতে এই বার্কোর এই মুভটা আর্জেন্টিনার জন্য কেমন হবে? চেলসিতে কি বার্কো নিজের মতো করে ডেভেলপ করতে পারবে? সে কি সেই মিডফিল্ডেই খেলবেন নাকি পুরনো লেফট ব্যাক পজিশনে ব্যাক যাবে? এটা বুঝতে হবে যে জাভি আলোনসো চেলসিকে কিভাবে খেলাতে পারে। জাভি আলোনসো মূলত পজিশন বেস্ট এবং অফ দ্য বলে হার্ড প্রেসিং ফুটবলটা খেলা। এইখানে বার্কো কিন্তু একটা ভালো অ্যাসেট হইতে পারে, কারণ অফ দ্য বলে বার্কো খুব ভালো এনার্জেটিক, খুব ভালো প্রেস করে এবং ট্র্যাক ব্যাক করে, তার ট্যাকলিংও ভালো। একই সাথে বক্স টু বক্স রোলে খেললেও বার্কোর কিন্তু লাইন ব্রেকিং পাস, থ্রু পাসটা ভালো। যেই কারণে আলোনসোর মতো একজন কোচ, যেখানে তিনি কিনা পজিশন বেস্ট হার্ড প্রেসিং ফুটবল খেলাতে পছন্দ করেন, সেখানে বার্কো একটা ভালো অ্যাসেট হইতে পারে। কথা হইতেছে বার্কো কি মিডফিল্ডে খেলবেন নাকি তাকে লেফট ব্যাক হিসেবে খেলানো হবে। চেলসির এতদিন পর্যন্ত চেলসির ফার্স্ট চয়েস লেগ ব্যাক ছিল কিন্তু মার্ক কুকুরেলা, যে কিনা এই বিশ্বকাপের পরেই রিয়াল মাদ্রিদে যোগ দিছে। তো সেই হিসেবে চেলসি কিন্তু লেফট ব্যাক পজিশনটা এখন খালি পড়ে আছে। তো বার্কোকে কিন্তু আলোনসো চাইলে লেফট ব্যাক পজিশনেও কনসিডার করতে পারে। এখন আর্জেন্টিনার লেফট ব্যাক পজিশনেও বার্কোকে লাগতে পারে, মিডফিল্ডও লাগতে পারে। বার্কো যদি একজন ভার্সেটাল প্লেয়ার হিসেবে আলোনসোর আন্ডারে গ্রো আপ করে, সে লেফট ব্যাকেও ভালো খেলতেছে, মিডফিল্ডের নাম্বার 8 পজিশনেও ভালো খেলছে, তাহলে কিন্তু এটার জন্য আর্জেন্টিনার খুব ভালো বেনিফিট হবে। আবার একই সাথে আলোনসো কিন্তু ফুল ব্যাককে ফলস ব্যাক রোলে খেলানোর অভ্যাস আছে তার। লেভারকুসেনে কিন্তু সে লেফট ব্যাক গ্রিমালদোকে ফলস ব্যাক রোল দিয়ে প্রায় পিচের সেন্টারে নিয়ে এসে প্লে মেকিং করে। সেই হিসাবে ভ্যালেন্টিন বার্কোকেও কিন্তু জাভি আলোনসো লেফট ব্যাকে স্টার্ট করিয়ে পিচের সেন্টারে এনে স্ট্রাসবার্গে যেই রোলটায় খেলতো বার্কো, সেই রোলটাও কিন্তু বার্কোকে ইউজ করতে পারে। বাট এইখানে কথাটা হচ্ছে কি, জাভি আলোনসো কিন্তু ইয়াং ট্যালেন্ট ডেভেলপ করতে পারে, সেটা আমরা লেভারকুসেনে দেখে আসছি। কিন্তু চেলসি হিস্টোরিক্যালি খুব আনস্টেবল একটা ক্লাব। এরা ধুমায় অনেক প্লেয়ার কিনে, কিন্তু সেই প্লেয়াররা কিন্তু সেভাবে শাইন করতে পারে না, কারণ 2 দিন পরপরই কোচ চেঞ্জ হয়ে যায়। কোচ চেঞ্জ হয়ে গেলে কোচের ট্যাকটিক্স চেঞ্জ হয়ে যায়, কোচের সাথে নতুন কোচের সাথে প্লেয়ারদের রিলেশন আগের মতো নাও হয়। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্লেয়াররা কিছুটা মোটিভেশন হারায় ফেলায়, তাদেরকে আউট অফ পজিশনে খেলানো হয়, কিছুটা ডিফারেন্ট রোল দেওয়া হয়, এবং এই চেঞ্জ অফ ট্যাকটিক্সের কারণে সব প্লেয়ার কিন্তু তার সেরাটা পায় না। বার্কো চেলসিতে আলোনসোর আন্ডারে যদি 1-2 সিজন পায়, তাহলে আশা করা যায় বার্কো আলোনসোর আন্ডারে একটু ডেভেলপ করবে। কিন্তু কথা হচ্ছে, এটা হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ, যে ইংলিশ প্রিমিয়ার লিগে অনেক ফাস্ট ফুটবল খেলায়, ফাস্ট এবং ফিজিক্যাল ফুটবল খেলানো হয়। যে ফাস্ট অ্যান্ড ফিজিক্যাল ফুটবলে বার্কোকে কিন্তু ব্রাইটন তখন ট্রাস্ট করে নাই। তো ব্রাইটনের ডেভেলপমেন্ট এখানে খুব জরুরি ছিল, এবং আলোনসো তো যদি তাকে ভালোভাবে ইউজ করে, সেই ক্ষেত্রে আলোনসো টিকে থাকাটা জরুরি। কিন্তু এখানে আসলে গ্যারান্টি দেওয়া যাচ্ছে না যে আলোনসো স্ট্যামফোর্ড ব্রিজে 1-2টা সিজন খুব ভালোভাবে স্টে করতে পারবে, কারণ চেলসির হিস্ট্রি কিন্তু সেটা বলে না। ইন দ্যাট কেস আলোনসো যদি চলে যায়, তাহলে কিন্তু বার্কোর প্রোগ্রেসটাও কিন্তু একটু চ্যালেঞ্জের মুখে পড়ে যাবে। আবার একই সাথে বার্কো চেলসির মিডফিল্ডে চান্স পাবে কিনা, সেটা নিয়ে একটা কোয়েশ্চেন আছে, কারণ চেলসির মিডের 2 হোল্ডিং মিড কিন্তু এনজো ফার্নান্দেজ এবং ময়েসেস কাইসেদো কিন্তু ফিক্স, তারা কিন্তু বেশ কয়েক বছর ধরে টানা পারফর্ম করে আসতেছে। এনজো ফার্নান্দেজের চেলসি ছাড়া একটা রিউমার ছিল, বাট এনজো ফার্নান্দেজ এখন কনফার্ম না সে আদৌ কোনো টিমে সুইচ করবে কিনা। এখন এনজো ফার্নান্দেস এবং কাইসেদোকে রেখে যদি আলোনসো সেই চেলসির পরিচিত 4-2-3-1 ফরমেশনটা কন্টিনিউ করে, তাহলে কিন্তু বার্কোর মিডফিল্ডে খেলার সুযোগটা কমে যাবে। আবার আলোনসো যদি তার মিডফিল্ডের সেট আপটা চেঞ্জ করে 4-3-3 ফরমেশন অ্যাপ্লাই করে, একটা এক্সট্রা হোল্ডিং মিড ইউজ করে, ইন দ্যাট কেস কিন্তু কাইসেদো এনজোর সাথে বার্কো কিন্তু মিডে খেলতে পারবে, এবং মিডে যদি এনজো এবং বার্কো একসাথে খেলে, তাহলে কিন্তু তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এবং কম্বিনেশনটা বেটার হবে। যে আন্ডারস্ট্যান্ডিং এবং কম্বিনেশনের বেনিফিটটা কিন্তু ঘুরে ফিরে সেই আর্জেন্টিনায় পাবে। সো
আশা করব বার্কোর এই চেলসি চ্যাপ্টারটা ভালো যাবে, আলোনসোর আন্ডারে সে শাইন করবে এবং আলোনসো বেশ কয়েক সিজন চেলসিতে থাকবে এবং এনজো এবং বার্কো দুজনে যদি একসাথে আর্জেন্টিনাতে খেলে তাহলে হয়তো আমরা একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং ওয়ালা মিডফিল্ড ডুও আর্জেন্টিনার জার্সিতেও দেখতে পাবো।